একটা সুন্দরী মেয়ে, উঠতি মডেল, উজ্জ্বল ভবিষ্যৎ তার। সব মিলিয়ে তার জীবনটা বেশ ভালোই কাটছিল। এরই মাঝে হঠাৎ একদিন অদ্ভুতভাবে মেয়েটা খুন হয়ে যায়, আর সেই মার্ডার কেস ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে এক লেডি অফিসারের ওপর, যাকে দেখতে সাদাসিধে মনে হলেও সে মোটেও সাদাসিধে ছিল না। কেসের ইনভেস্টিগেশন করার সময় ধীরে ধীরে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসে। এমন সব রহস্য সামনে আসতে থাকে যেগুলো হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। বলছিলাম 2023 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ। এর গল্পটা এতই সাসপেন্সফুল আর সুন্দর যে রিলিজ হওয়া মাত্রই এটা সবার মনে জায়গা করে নিয়েছে। গল্পের প্রথমটা একটু অ্যাভারেজ মনে হলেও শেষটা আপনার মাথা ঘুরিয়ে দেবে। তাই চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা এসআই সাবিত্রীকে দেখতে পাই। বাড়িতে থাকাকালীন অফিস থেকে তার কাছে একটা ফোন আসে। তাকে একটা মেয়ের মার্ডার কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয়। মেয়েটার নাম রূপসা ঘোষ। কলকাতার একটা বেশ ভালো সোসাইটিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো সে। সেখানে সে একাই থাকতো। রূপসার বাবা মা কলকাতার বাইরে থাকতো। রূপসা এখানে ছোটখাটো মডেলিং এর কাজ করত। তার চালচলন একটু উগ্র হওয়ার কারণে সোসাইটির সবাই তাকে অ্যাভয়েড করত। একদিন সকালে তার কাজের মেয়ে তার বাড়িতে গিয়ে দেখে তার রুমের দরজাটা খোলা, যেটা কিনা সচরাচর দেখা যায় না। তার কাছে বিষয়টা একটু অদ্ভুত লাগে। এরপর সে ভেতরে ঢুকে দেখতে পায় রূপসার ডেড বডিটা ফ্লোরে পড়ে আছে। সে তৎক্ষণাৎ সোসাইটির সেক্রেটারিকে বিষয়টা জানায়, আর সাথে সাথে সোসাইটির সবাই সেখানে জড়ো হয়। সবাই ভেবেছিল এটা সুইসাইড, কারণ রূপসার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন ছিল। কিন্তু পুলিশ গিয়ে চেক করলে বুঝতে পারে এটা মার্ডার। তারা রূপসার ফোনটা কালেক্ট করে, কিন্তু ফোনটা লক করা ছিল। তাই সাবিত্রী সেটা আনলক করতে পাঠিয়ে দেয়। লাশটা যেহেতু প্রথমে কাজের মেয়ে দেখেছিল, তাই সাবিত্রী তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। তখন মেয়েটা বলে, অনেকেই রূপসা দিদিকে খারাপ বলে, কিন্তু সে আমার সাথে কখনোই খারাপ আচরণ করেনি। তার কথা থেকে বোঝা যায় এই মেয়ে দ্বারা এমন কাজ করা সম্ভব না। তাই পুলিশ অন্য অ্যাঙ্গেল নিয়ে ভাবতে শুরু করে। এদিকে আমরা মল্লিকা নামের একটা মেয়েকে দেখতে পাই। সে একটা কোম্পানিতে চাকরি করে। তার স্বামী রাজার সঙ্গে তার সম্পর্কও খুব একটা ভালো চলছিল না। মল্লিকা রাজার কাছ থেকে ডিভোর্স নিতে চাইছিল। সে ডিভোর্স লয়ারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টও ঠিক করেছিল, কিন্তু রাজাকে বিষয়টা জানালে রাজা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিতে বলেন, কারণ সেদিন তার শরীরটা খারাপ ছিল। এদিকে সাবিত্রী অন্যান্য ফ্ল্যাটের লোকজনদের কাছ থেকে জানতে পারে রূপসার মার্ডারের দিন সন্ধ্যায় তারা নীল শার্ট পরা একটা ছেলেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছিল। কিন্তু তারা কেউই যেহেতু রূপসাকে পছন্দ করতো না, তাই এই ব্যাপারটায় তেমন একটা নাক গলায়নি। এদিকে সাবিত্রী রূপসার কাজের মেয়ের কাছ থেকে জানতে পারে যে রূপসার সুমন নামের একটা বয়ফ্রেন্ড ছিল। তখন সাবিত্রীর সুমনের ওপর সন্দেহ হয়। সে সুমনকে ডেকে পাঠালে সে এসে জানায় যে স্কুল জীবন থেকে তার এবং রূপসার রিলেশন, তাদের বিয়ের কথাও পাকাপাকি হয়ে গেছে। সুমন এখানে ভালো একটা চাকরি করত। তখন রূপসার সঙ্গে তার সম্পর্কও ভালো ছিল, কিন্তু লকডাউনের সময় তার চাকরিটা চলে যায়। এরপর রূপসা তাকে পাত্তা দিত না। সুমন এখন একটা ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরি করে। সে এটাও জানায় যে রূপসা অনেক লাক্সারিয়াস লাইফ মেনটেন করতে শুরু করেছিল, এমনকি একটা সেকেন্ড হ্যান্ড গাড়িও কিনেছিল সে। এসব দেখে সুমনের মনে সন্দেহ তৈরি হয়। একদিন সে রূপসাকে অন্য একটা ছেলের সঙ্গে দেখেছিল। তার মনে হয় ওই ছেলেটার সঙ্গে রূপসার হয়তো রিলেশন চলছে। তাই সে রূপসার সঙ্গে ঝগড়া শুরু করে, আর সেখান থেকেই তাদের দুজনের সম্পর্ক আরো খারাপের দিকে যায়। একদিন এই ব্যাপারে কথা বলার জন্য সুমন রূপসার বাড়িতেও গিয়েছিল। তখন রূপসা তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে একটা ডেলিভারি ম্যানের সঙ্গে সে সম্পর্ক রাখবে না। সে অনেক বড় বড় স্বপ্ন দেখত। এসব নিয়েই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তাদের চেঁচামেচিতে বিরক্ত হয়ে পাশের ফ্ল্যাটের একজন রূপসার ফ্ল্যাটে কমপ্লেন করতে যায়, কিন্তু রূপসা তার সঙ্গেও খারাপ আচরণ করে তাকে তাড়িয়ে দেয়। সাবিত্রী তখন জিজ্ঞেস করে রূপসা কি করত। সুমন বলে একটা পার্ট টাইম চাকরি করত, পাশাপাশি টুকটাক মডেলিং। সেটা শুনে সাবিত্রীর মনে সন্দেহ জাগে। এসব করে তো আর লাক্সারিয়াস লাইফ কাটানো সম্ভব না। তাহলে এত টাকা রূপসার কাছে কোথা থেকে আসছিল? এরপর সে রূপসার বাবার সঙ্গে গিয়ে দেখা করে। রূপসার বাবা তাকে জানায় যে রূপসার সঙ্গে তাদের তেমন একটা যোগাযোগ ছিল না। তবে সে রূপসার ব্যাপারে একটা অদ্ভুত তথ্য শেয়ার করে। সেটা হচ্ছে বছর 4 আগে রূপসার নামে 2 বার পুলিশ কেস হয়েছিল। রূপসার বাবাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে সঠিকভাবে উত্তরটা দিতে পারে না। তাই সাবিত্রী তার জুনিয়র জামিলকে এই ব্যাপারে খোঁজ খবর নিতে বলে। ওদিকে মল্লিকা ডক্টরের কাছে যায় অ্যাবর্শন করানোর জন্য। সে যে প্রেগনেন্ট ছিল এটা রাজাও জানতো না, কারণ তারা তো খুব দ্রুতই ডিভোর্স নিতে যাচ্ছে। এসবের মাঝেই পুলিশ রূপসার ফোনটাও আনলক করে ফেলে। সেখান থেকে একটা অদ্ভুত তথ্য সামনে আসে পুলিশের। সেখানে রাজা এবং রূপসার অনেকগুলো অন্তরঙ্গ ছবি পাওয়া যায়। সেখান থেকেই বোঝা যায় রূপসা এবং রাজার মধ্যে সম্পর্ক ছিল। শুধু তাই নয়, রূপসা রাজাকে ব্ল্যাকমেইলও করছিল।
আর তার কাছে 20 লাখ টাকা দাবি করেছিল। পুলিশ এটাও জানতে পারে যে রূপসার মার্ডারের দিন সন্ধ্যায় রাজার সঙ্গেই রূপসার দেখা করার কথা ছিল। আর ঠিক সেই সময়ে অন্য ফ্ল্যাটের লোকেরা একটা ছেলেকে দৌড়ে পালাতে দেখেছিল। সাবিত্রী তখন দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করে। এরপর সে তার বসকে গিয়ে সবকিছু খুলে বলে। সাবিত্রী বুঝে গিয়েছিল রূপসার টাকার সোর্স মূলত দেহ ব্যবসা, কিন্তু রাজার ব্যাপারটা জানার পর তার এখন রাজার উপর সন্দেহ তৈরি হয়। যদিও তার মার্ডার ওয়েপনটা এখনো খুঁজে পাওয়া যায়নি, তবে রাজার ফোনের লোকেশনটা বের করতে পারলে হয়তো আসল সত্যিটা বেরোতে পারে। তাই সাবিত্রী তার বসের কাছ থেকে পারমিশন নিয়ে রাজার ব্যাপারে এনকোয়ারি শুরু করে। পরদিন জামিল এসে তাকে জানায় যে রূপসার মার্ডারের টাইমের সঙ্গে রাজার ফোনের লোকেশন ম্যাচ করছে, অর্থাৎ তখন রাজা রূপসাদের বাড়িতেই ছিল। এই খবর পেয়ে সাবিত্রী তৎক্ষণাৎ রাজার অফিসে গিয়ে তাকে অ্যারেস্ট করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে রাজা জানায় যে সেদিন সন্ধ্যায় রূপসার চাওয়া ওই 20 লাখ টাকা নিয়েই সে রূপসার ফ্ল্যাটে গিয়েছিল, কিন্তু তার আগেই কেউ একজন রূপসাকে খুন করে রেখে গিয়েছিল। রাজা সেখানে গিয়ে রূপসার লাশ দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে আসে। কথাটা শুনে সাবিত্রী জিজ্ঞেস করে, একটা মেয়ের লাশ দেখেও তুমি কিভাবে পালিয়ে এলে? পুলিশকে জানানোর প্রয়োজন মনে করনি? তোমার কি মনে হয়নি যে এতে তুমি আরো বেশি ফেঁসে যাবে? রাজা বলে, আমি জানাতে চেয়েছিলাম, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমি একটা সরকারি চাকরি করি, তাছাড়া আমার মা মোহর একজন পলিটিশিয়ান, এবার বিধানসভার নির্বাচনেও দাঁড়াবে। তাই ফ্যামিলি রেপুটেশনের কথা ভেবে আমি আর সাহস পাইনি। তখন সাবিত্রী জিজ্ঞেস করে, এত টাকা কোথা থেকে পেলে? রাজা বুঝে গিয়েছিল পুলিশের কাছ থেকে কিছু লুকিয়ে আর লাভ নেই, তাই সে বলে দেয় সেটা ঘুষের টাকা। এখন টাকাটা তার বাড়িতেই আছে। এরপর সাবিত্রী তার আর রূপসার সম্পর্কের ব্যাপারে জানতে চাইলে রাজা বলে, একদিন মল্লিকার সঙ্গে শপিং মলে গিয়ে রূপসা আর আমার দেখা হয়। রূপসা মল্লিকার অফিসে কিছুদিনের জন্য জয়েন করেছিল। মল্লিকার শপিং এ দেরি হচ্ছিল দেখে আমি গিয়ে একটা কফি শপে বসি। তখনই হঠাৎ রূপসা আমার সঙ্গে এসে যেচে কথা বলতে শুরু করে, আমার ফোন নাম্বারটাও নিয়ে নেয়। ওই দিন রূপসা রাজাকে এটাও বলে যে তাদের দুজনের মধ্যে যদি কোনো সম্পর্ক হয় তাহলে কাক পক্ষীটাও সেটা জানতে পারবে না। রাজার কাছে তার কথাগুলো ভীষণ অদ্ভুত লাগে, কিন্তু সে কোনো রিয়াক্ট করে না। একেই পুরুষ মানুষ, তার উপর আবার ওয়াইফের সঙ্গে সম্পর্ক ভালো চলছে না। সব মিলিয়ে সে আর রূপসা খুব কাছাকাছি চলে আসে। 2 মাস এভাবেই চলতে থাকে। এরপর একদিন রাজা তাকে 17,000 টাকা দামের একটা পারফিউম গিফট করে। সেটা দেখে রূপসা বুঝে যায় রাজার কাছে অনেক টাকা আছে, তাই সে জরুরি প্রয়োজনের বাহানায় রাজার কাছে 20 লাখ টাকা দাবি করে। রাজা প্রথমে ভেবেছিল রূপসা হয়তো ক্যাজুয়ালি কথাটা বলছে, কিন্তু সে যে এটা নিয়ে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করবে এটা রাজাও বুঝতে পারেনি। এমনকি রূপসা যে সবকিছু আগে থেকেই প্ল্যান করে রেখেছিল সেটাও সে ধরতে পারেনি। এরপর সাবিত্রী তাকে জিজ্ঞেস করে, তুমি রূপসার সাথে নেগোশিয়েট করোনি? রাজা বলে, করেছি, অনেক রিকোয়েস্ট করেছি, বাধ্য হয়ে হুমকিও দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার মামা মধু ও রূপসাকে থ্রেট করেছিল, কিন্তু তাতেও কাজ হয়নি। তখন সাবিত্রী তার কাছে তার মামার ব্যাপারে জানতে চাইলে রাজা বলে, ওনার নাম মধুসূদন, আমার মায়ের একমাত্র ভাই। কয়েক মাস আগে আমাদের সঙ্গেই থাকতো, কিন্তু এখন একটা হোস্টেলে থাকে। সাবিত্রী কৌতূহলবশত জিজ্ঞেস করে, বাড়ি ছেড়ে হোস্টেলে কেন? তখন রাজা বলে, আসানসোলে মামার একটা বাড়ি আছে, ব্যাংক থেকে 30 লাখ টাকা লোন নিয়ে সে ওই বাড়িতে একটা মাসাজ পার্লার খুলেছিল। পরে হয়তো ওই টাকা পরিশোধের বিষয় নিয়ে কোনো একটা ঝামেলা বাঁধে, তাই আমাদের বাড়িতে এসে গা ঢাকা দিয়েছিল। সে আমার মায়ের কাছে টাকাও চেয়েছিল, কিন্তু মা রাজি হয়নি। এরপর আমার কাছেও টাকা চেয়েছে। তখন সাবিত্রী জানতে চায়, তাহলে কি তুমি ওই টাকার বদলে তাকে দিয়ে রূপসার ঝামেলাটা মেটাতে চেয়েছিলে? রাজা বলে, আমি মামাকে রূপসার সঙ্গে কথা বলতে পাঠিয়েছিলাম ঠিকই, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এরপর আর আমি এটা নিয়ে কোনো মাথাও ঘামাইনি। কিন্তু মামা একদিন আমাকে না জানিয়ে গুন্ডা পাঠিয়ে রূপসাকে শাসিয়েছিল, আর তখন থেকেই রূপসা আরো বেশি ডেসপারেট। এরপর সাবিত্রী তার আর মল্লিকার বিয়ের ব্যাপারে জানতে চায়। রাজা বলে, 7 মাস আগে আমাদের বিয়ে হয়েছে। সাবিত্রী জিজ্ঞেস করে, লাভ ম্যারেজ ছিল? রাজা উত্তর দেয়, হ্যাঁ। মল্লিকা তখন নয়ডায় চাকরি করত, ফেসবুক থেকে পরিচয়, তারপর প্রেম। মল্লিকার বাবা মা দুজনেই মারা গেছে, তাই ওর সেটেল হওয়া দরকার ছিল। আর আমিও এমন কাউকে খুঁজছিলাম যার কাছে আমি কিছুটা পার্সোনাল স্পেস পাবো, যাকে নিয়ে নিজের মতো করে বাঁচতে পারবো। সাবিত্রী খুব মন দিয়ে তার কথা শুনতে থাকে, আর রাজা বলতে থাকে যে একদিন সে মল্লিকাকে বাড়িতে নিয়ে যায়। সেখানে মধুও ছিল। মধু তাদের দুজনের বিয়েতে রাজি হলেও মোহর রাজি হয় না, কারণ মল্লিকাদের সঙ্গে তাদের কাস্ট মিলছিল না। তার উপর আবার মল্লিকাদের 3 কুলে কেউ নেই। যদিও সে মল্লিকার মুখের ওপর না বলে না, কিন্তু মল্লিকা বিষয়টা বুঝতে পারে। পরবর্তীতে সে রাজাকে জিজ্ঞেস করেছিল যে রাজা এই বিয়েটা নিয়ে শিওর কিনা। তবে রাজা যেহেতু তাকে অনেক ভালোবাসতো, তাই সে জিদ করে বসে সে মল্লিকাকেই বিয়ে করবে। এরপর তারা বিয়ে করে আলাদা থাকতে শুরু করে। পরবর্তীতে অবশ্য মোহর এই বিয়েটা মেনে নিয়েছিল। এরপর সাবিত্রী রাজাকে তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করে।
তখন রাজা বলে, আমার বাবার নাম আদিত্য। সে কয়েক বছর আগেই সুইসাইড করেছিল। কিন্তু কেন? এত বড় পরিবারের ছেলে হয়ে তাকে সুইসাইড করতে হলো কেন? এটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। রাজা আরও জানায় যে তার দাদা একসময় নামকরা অভিনেতা ছিল, তাই তার বাবাও অভিনয় জগতে ঘাঁটি গাড়ার চেষ্টা করেছে, কিন্তু সফল হতে পারেনি। এরপর থেকে সবসময় সে বাড়িতেই থাকতো। মাঝে মাঝে মদ খেয়ে তার মায়ের উপর অত্যাচারও করত। এইসব কথার মাঝেই সাবিত্রীকে তার বস ডেকে পাঠায়। সে সাবিত্রীকে জানায় যে এই কেসের সঙ্গে যেহেতু একজন পলিটিশিয়ান জড়িত, তাই তাদের দুই দিক থেকেই প্রেশার আসছে। একদল চাচ্ছে রাজা জেলে যাক, আর একদল চাচ্ছে রাজা ছাড়া পাক। যে কারণে এখন সাবিত্রীকে কেসটা খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। সাবিত্রী তার কথা মেনে নেয়। এরপর মল্লিকাকে থানায় ডেকে পাঠানো হয়। থানায় পৌঁছে মল্লিকা সবার আগে রাজার কাছে যায়। তাকে দেখে রাজা বলে, তোমারও কি মনে হয় খুনটা আমি করেছি? মল্লিকা তখন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সাবিত্রী তার কাছে জানতে চায় যে রূপসার মার্ডারের দিন সে কোথায় ছিল। মল্লিকা জানায় সেদিন সে বাড়িতেই ছিল, তবে বিকেলের দিকে কিছু কেনাকাটা করার জন্য শপিং মলে গিয়েছিল, আবার 6টার মধ্যে ফিরেও এসেছে। এরপর সাবিত্রী জিজ্ঞেস করে, রাজা সেদিন কয়টায় ফিরেছিল? মল্লিকা উত্তর দেয়, 6টা থেকে 6:30টার মধ্যে। তবে সেদিন রাজাকে একটু বেশি চিন্তিত দেখাচ্ছিল। তখন সাবিত্রী জিজ্ঞেস করে, কারণটা জানার চেষ্টা করনি? মল্লিকা বলে, ইদানিং তার মুড সবসময় খারাপ থাকতো, তাই আমি আর বেশি গুরুত্ব দেইনি। সে এটাও জানায় যে সেদিন সে রাজাকে তার পার্সোনাল লকারে অনেকগুলো টাকা রাখতে রেখেছিল। সাবিত্রী বুঝতে পারে এই টাকাগুলোই রাজা রূপসাকে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। এরপর সে জিজ্ঞেস করে, তোমার বরের কাছে এত টাকা কোথা থেকে আসলো সেটা তুমি জানো? মল্লিকা বলে, আগে জানতাম না, কারণ ওই লকারের চাবি তো সবসময় রাজার কাছেই থাকতো, কিন্তু একদিন আমি ওকে টাকা রাখতে দেখে ফেলি। এরপর জিজ্ঞেস করলে রাজা আমাকে বলেছিল সে বাধ্য হয়ে ঘুষ নেয়, নাহলে সে সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না। মল্লিকা তাকে ঘুষ নিতে নিষেধও করেছিল, কিন্তু রাজা মানেনি। এইসব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, আর এক পর্যায়ে রাজা মল্লিকার বিষয়টা নিয়ে খোঁটা দিতে শুরু করে। আসলে মল্লিকার কিছু শারীরিক সমস্যা থাকার কারণে তাদের দাম্পত্য জীবনে কোনো সুখ ছিল না। এই কারণে হয়তো রাজা এত সহজে রূপসার ফাঁদে পা দিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, মল্লিকার সাথে যদি রাজার কোনো শারীরিক সম্পর্ক নাই হয়ে থাকে, তাহলে সে প্রেগনেন্ট হলো কিভাবে? মল্লিকা জানায় একদিন রাজা একটু বেশি নেশা করে ফেলেছিল। সেদিন তার মানসিক অবস্থাও অনেক বেশি খারাপ ছিল। মল্লিকার তাকে দেখে অনেক মায়া হয়, তখনই ঘটনাটা ঘটে। তখন সাবিত্রী জিজ্ঞেস করে, এরপর কি তোমাদের সম্পর্কে কোনো পরিবর্তন এসেছে? মল্লিকা বলে, না, পরিবর্তন হওয়ার আর কিছু নেই, আমরা ডিভোর্সের ডিসিশন নিয়ে ফেলেছি। এরপর সাবিত্রী তার কাছে জানতে চায় যে রূপসার সঙ্গে শেষবার তার কবে দেখা হয়েছে। মল্লিকা জানায় সেদিন রাজার সঙ্গে শপিং মলে গিয়েই মল্লিকার সঙ্গে তার শেষবার দেখা হয়েছে। এরপর 2-1বার ফোনে কথা হয়েছে, কিন্তু দেখা হয়নি। সে কখনো ধারণাই করতে পারেনি রূপসা তার সঙ্গে এমন একটা কাজ করতে পারে। অফিসে থাকাকালীন তাদের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তার সাথে রূপসা নিজের অতীতের অনেক কথাও শেয়ার করেছিল। অনেক স্ট্রাগল করে বড় হয়েছে মেয়েটা। যদিও মল্লিকা তার ক্যারেক্টারের ব্যাপারে জানতো, কিন্তু সে কখনোই ভাবেনি রূপসা রাজার দিকেই হাত বাড়াবে। তো পরদিন মোহর রাজার সঙ্গে দেখা করতে থানায় যায়। সেখানে সাবিত্রীর সঙ্গে দেখা হলে মোহর তাকে দূরে ট্রান্সফার করে দেওয়ার হুমকি দেয়, কিন্তু সাবিত্রী তাতে ভয় না পেয়ে খুব শান্তভাবে বিষয়টা হ্যান্ডেল করে, যেটা দেখে মোহর বেশ অবাক হয়ে যায়। সেখান থেকে ফেরার পথে তার কাছে তন্ময় নামের এক নেতা ফোন করে। তন্ময় বর্তমানে বিধানসভার একজন সদস্য। একটা সময় মোহরের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। কোনো সমস্যা হলেই মোহর তাকে ফোন করে সাহায্য চাইত। কিন্তু এখন পার্টি থেকে তন্ময়কে সরিয়ে মোহরকে সেখানে বসানোর প্ল্যান করা হচ্ছে, যে কারণে তন্ময় আর মোহরের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। আদিত্য যখন মারা গিয়েছিল তখনও তন্ময় যথেষ্ট সাহায্য করেছে। আসলে আদিত্য তাদের বাড়ির বারান্দা থেকেই ঝাঁপ দিয়ে সুইসাইড করেছিল। মোহর তখন রুমে বই পড়ছিল, আর রাজা অন্য রুমে ছিল। তাদের বাড়ির কেয়ারটেকার ফারুক সর্বপ্রথম ওই লাশটা দেখে। এদিকে মোহর পড়ে যাওয়ার শব্দ শুনে দৌড়ে এসে দেখে তার স্বামী আর নেই। কিছু বুঝে ওঠার আগেই তাদের বাড়িতে পুলিশ এসে ভিড় জমায়। তাদের সঙ্গে তন্ময়ও ছিল। তারা পুলিশকে পুরো ঘটনাটা খুলে বলে, কিন্তু পুলিশ তাদের কথা মানতে চাইছিল না। তখন তন্ময় ইন্সপেক্টরকে বাইরে নিয়ে গিয়ে বলে, আদিত্য আসলে কোনো কাজবাজ করে না তো, তার উপর আবার বিভিন্ন রকম মেয়েলি ঝামেলাতেও জড়িয়ে ফেলেছিল নিজেকে। প্রত্যেকবার পার্টির লোকেরাই বিষয়টা সামলে নিত। এইসব নিয়ে ভাবতে গিয়ে হয়তো ফ্রাস্ট্রেশনে সুইসাইড করে নিয়েছে। এসব বলে তন্ময় ইন্সপেক্টরকে বুঝিয়ে শুনিয়ে কেসটা ক্লোজ করিয়ে দেয়। তবে এটা সত্যি যে আদিত্যর একটু চারিত্রিক সমস্যা ছিল। তাদের বাড়িতে যে কাজের মেয়ে আসুক না কেন, লোকটা তার উপরেই নজর দিত। এসব নিয়ে থানা পুলিশও হয়েছে, কিন্তু প্রত্যেকবার তন্ময় বিষয়টা সামলে নিয়েছে। কয়েক বছর আগে ওই বাড়িতে পুষ্প নামের একটা মহিলা কাজ করত। তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল, তাই তার মেয়ে পুতুল আর ছেলে বাসুকে নিয়ে পুষ্প রাজাদের বাড়িতেই থাকতো।
তখনও পুষ্পর সঙ্গে একই রকম ঘটনা ঘটে। সেটা পরবর্তীতে মোহর টাকা দিয়ে সামলে নিয়েছে। যাই হোক, ইনভেস্টিগেশনের একটা পর্যায়ে ডক্টরের কাছ থেকে সাবিত্রী জানতে পারে যে রূপসাকে বিকেল 4টা থেকে 6টার মধ্যেই খুন করা হয়েছে, আর কোনো শক্ত জাতীয় জিনিস দিয়ে তার গলা পেঁচিয়ে ধরা হয়েছিল। এদিকে জামিল সাবিত্রীকে জানায় যে সে আসানসোলে খোঁজ নিয়ে মধুর ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছে। মোহর ছাড়া তার পরিবারে আর কেউ নেই। মোহরের কাছ থেকে টাকা নিয়ে সে বেশ কয়েকবার বিভিন্ন ব্যবসার চেষ্টা করেছে, কিন্তু কোনোটাতেই সাকসেসফুল হতে পারেনি। এরপর মোহরের পাওয়ার কাজে লাগিয়েই ব্যাংক থেকে 30 লাখ টাকা লোন নিয়ে বাড়িতে বিউটি পার্লারের নামে ম্যাসাজ পার্লার খোলে। বিষয়টা ব্যাংকের লোকেরা জানতে পেরে পার্লারটা সিজ করে দেয়, আর তখন থেকেই মধু গা ঢাকা দিয়ে বেড়াচ্ছেন। এরপর তাদের আসানসোলের বাড়িটা নিলামে তোলার কথা ছিল, কিন্তু কেন যেন সেটাও হোল্ড করে রাখা হয়েছে। সেটা শুনে সাবিত্রী মধুকে ধরে আনতে বলে, হয়তো তার কাছ থেকেই কোনো ইনফরমেশন পাওয়া যাবে। এমন সময় তার কাছে মোহর ফোন করে বলে, আমি এবছর বিধানসভার নির্বাচনের ক্যান্ডিডেট, তাই অনেকেই ইচ্ছাকৃত আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছেন। তাই হয়তো আমি রাগের মাথায় তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, কিছু মনে করো না প্লিজ। যে কোনো ধরনের হেল্প লাগলে আমাকে জানাবে। সাবিত্রী তার কথা মেনে নিয়ে ফোনটা কেটে দেয়। মোহর মূলত তন্ময়ের দিকে ইশারা করছিল। সে তার পার্টির কর্মকর্তাদের সঙ্গেও এই বিষয় নিয়ে কথা বলেছে। সে চাচ্ছিল তন্ময়ের ইমেজটা নষ্ট হয়ে যাক, তাহলে তার ইলেকশনে জয়লাভ করাটা আরো সহজ হয়ে যাবে। এরই মাঝে মধুকে থানায় নিয়ে আসা হয়। সাবিত্রী তাকে জিজ্ঞেস করে, ব্যাংক থেকে আপনি কত টাকা নিয়েছেন? মধু বলে 30 লাখ। এরপর সাবিত্রী জিজ্ঞেস করে, আপনাদের বাড়িটার নিলাম হোল্ড করা হয়েছে কেন? মধু জানায় যে সে ব্যাংকের কাছে রিকোয়েস্ট করেছিল বলেই ব্যাংক হোল্ড করেছে। কথাটা সাবিত্রীর একটু হাস্যকর মনে হয়, কারণ এত বড় একটা লোনের ক্ষেত্রে ব্যাংক কখনোই নিলাম আটকে রাখবে না। তবে মধু বলে ব্যাংকের লোকেরা তার পরিচিত বলেই তার অনুরোধটা রেখেছে। এরপর সাবিত্রী তার কাছে রূপসার ব্যাপারে জানতে চাইলে মধু বলে, আমি ওর সঙ্গে দেখা করে ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু রূপসা আমার কথা শোনেনি, তাই বাধ্য হয়ে লোক পাঠিয়েছিলাম ওকে ভয় দেখানোর জন্য। সাবিত্রী তখন জিজ্ঞেস করে, বোনের বাড়ি ছাড়লেন কেন? মধু বলে, ব্যাংকের লোকেরা আমার খোঁজ পেয়ে গিয়েছিল, তারা ওই বাড়িতে গিয়ে অনেক হাঙ্গামা করে। এর আগে মোহর এসব ব্যাপারে কিছুই জানতো না। সেও তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারা কোনো কথাই মানতে চাচ্ছিল না। একসময় সেখানে তন্ময় চলে আসলে তাকে দেখে ভয়ে ব্যাংকের লোকেরা চলে যায়। আসলে তন্ময় সেদিন জানতে পেরেছিল যে পার্টির লোকেরা তার বদলে মোহরকে টিকিট দিতে চাচ্ছে। এই ব্যাপারটা নিয়েই সে মোহরকে সাবধান করে দিতে এসেছিল। সে বলেছিল, নির্বাচনে যেই জিতুক না কেন এলাকায় যেন কোনো দ্বন্দ্ব না বাঁধে, আর মধুর ব্যাপারটা আমি সামলে নেব। এটা বলেই তন্ময় সেখান থেকে চলে যায়। এরপর মোহর গিয়ে মধুকে বকাঝকা করতে শুরু করে, কারণ তার জন্যই আজ মোহরকে তন্ময়ের কাছে ছোট হতে হয়েছে। এরপর মোহরই তাকে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে জামিল মল্লিকার স্টেটমেন্ট ভেরিফাই করার জন্য সেই শপিং মলের সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে, যেখানে মল্লিকা সেদিন কেনাকাটা করতে গিয়েছিল। জামিল দেখতে পায় মল্লিকা সেদিন সত্যিই 4টা থেকে 6টা পর্যন্ত মলেই ঘোরাফেরা করছিল, অর্থাৎ সে মিথ্যে কথা বলেনি। সেটা শুনে সাবিত্রী একটু টেনশনে পড়ে যায়। কেসটা সলভ করার কোনো ক্লুই পাচ্ছিল না সে। আপাত দৃষ্টিতে রাজাকে দোষী মনে হলেও তার মনে হচ্ছিল কেসটা এতটাও সহজ নয়, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো রহস্য আছে। তার ধারণাটা আসলে ঠিকই ছিল, কিন্তু কিভাবে সেটা জানার জন্য আমাদের কষ্ট করে শেষ পর্যন্ত একটু দেখতে হবে। তো জামিল সেই থানায় পৌঁছে যায় যেখানে রূপসার নামে 4 বছর আগে কমপ্লেন হয়েছিল। সেখান থেকে সে রাজু নামের এক লোকের ব্যাপারে জানতে পারে। রাজু কলকাতার একটা বস্তিতে থাকতো। জামিল তখন সেই বস্তিতে পৌঁছে যায় রাজুর সঙ্গে কথা বলার জন্য। অনেক খোঁজাখুঁজির পর সে রাজুর বাড়ির সন্ধানও পেয়ে যায়। সেখানে গিয়ে সে রাজুর আর এক সাথীকেও দেখতে পায়। আসলে রাজু ছিল রূপসার ব্রোকার। রাজু রূপসার জন্য ক্লায়েন্ট ঠিক করে দিত, আর রূপসা তাদেরকে ট্র্যাপে ফেলে তাদের কাছ থেকে টাকা নিত। তবে এখন রাজু এসব কাজ ছেড়ে দিয়েছে। রূপসা ধরা পড়ার পর থেকে সে আর এসব করেনি। এখন সে সেকেন্ড হ্যান্ড জিনিসের বিজনেস করে। এরপর থেকে রূপসার সঙ্গেও আর তার কোনো যোগাযোগ হয়নি। তাদের সঙ্গে কথা বলে জামিল বুঝতে পারে যে রূপসার খুনে রাজুর কোনো হাত নেই, তাই সে সেখান থেকে চলে যায়। জামিল চলে যাওয়ার পর রাজু কাউকে ফোন করে জামিলের আসার বিষয়টা জানায় আর তাকে সতর্ক করে দেয়। তবে লোকটা কে ছিল সেটা আমরা পরে জানতে পারবো। এরপর আমরা পুষ্পর ছেলে বাসুকে দেখতে পাই। সে এখন অনেক বড় হয়ে গেছে। কলকাতায় একটা কাজে এসেছিল বলে সে মোহরদের পুরনো বাড়িতে যায় তাদের সঙ্গে দেখা করতে, কিন্তু সেখানে এখন ফারুক ছাড়া আর কেউই থাকে না। ফারুক হঠাৎ বাসুকে দেখে চিনতে পারে না, কারণ সে বাসুকে তো সেই ছোট্টবেলায় দেখেছিল। এরপর বাসু নিজের পরিচয় দিলে ফারুক তাকে দেখে ভীষণ খুশি হয়। ফারুক সবসময় পুতুল আর বাসুকে অনেক ভালোবাসত। এতদিন পর দেখা হয় তারা দুজনেই গল্প করতে শুরু করে। ফারুক তার কাছে পুষ্পর ব্যাপারে জানতে চায়। তখন বাসু বলে যে তার মা ভালো নেই। বছর 3 আগে পুষ্পর ক্যান্সার ধরা পড়েছিল। কেমো দেওয়ার পর সে কিছুটা সুস্থ হয়েছিল ঠিকই,
কিন্তু 1.5 বছর আগে আবারও সে অনেক অসুস্থ হয়ে পড়ে। এখন তার মায়ের মুমূর্ষ অবস্থা, ঠিকমতো খেতেও পারে না, হাঁটা চলাও করতে পারে না, এমনকি ঠিকমতো কথাটাও বলতে পারে না। ডক্টর জানিয়ে দিয়েছে যে মা আর বেশি দিন বাঁচবে না। তাই শেষ সময়টাতে মায়ের যেন কোনো সমস্যা না হয়, তাই বাসুরা তার জন্য একটা মেয়ে ঠিক করে রেখেছে যে সবসময় পুষ্পর খেয়াল রাখে। পুষ্পর এমন অবস্থার কথা শুনে ফারুক খুব কষ্ট পায়। এরপর সে পুতুলের ব্যাপারে জানতে চাইলে বাসু বলে, দিদি এখন দিল্লিতে থাকে, বিউটিশিয়ানের কোর্স করে দিল্লিতে চাকরি পেয়েছে, তখন থেকে সেখানেই থাকছে। দিদি খরচ দিয়েছিল বলেই তো মায়ের চিকিৎসা ঠিকভাবে করাতে পারলাম। সে এটাও জানায় যে পুতুল এখন বিয়ে করে দিল্লিতেই সেটেলড, আর তার একটা 4 বছরের বাচ্চাও আছে। তাই এখন সংসার আর কাজের চাপে সে বাড়িতে আসার খুব একটা সুযোগ পায় না। কথায় কথায় ফারুক বাসুকে জানায় যে তারা চলে যাওয়ার কয়েক বছর পর আদিত্য মারা গেছে, তারপর থেকেই মোহরা অন্য বাড়িতে থাকতে শুরু করেছে। তখন বাসু কৌতূহলবশত জিজ্ঞেস করে, তুমি তো আগে ড্রাইভারের কাজ করতে, সেটা ছাড়লে কেন? সেখানে তো রোজগার বেশি হয়। ফারুক তাকে জানায় যে তার চোখে ইদানিং সমস্যা দেখা দিয়েছে, সে একটা চোখে ভালোভাবে দেখতে পায় না, খারাপ চোখ নিয়ে তো ড্রাইভারি করাও যায় না। তাদের মধ্যে টুকটাক অনেক কথা হয়। ফারুক বাসুর কাছে ক্ষমাও চায়, কারণ বাসুর উপর যখন অন্যায় করা হচ্ছিল তখন ফারুক তাদেরকে সাপোর্ট করতে পারেনি, চাকরির ভয়ে চুপ থাকতে হয়েছিল। বাসু কথাটা হেসে উড়িয়ে দিয়ে বলে, তুমি আমাদের অনেক সাহায্য করেছো, তুমি না থাকলে হয়তো ওই বাড়ি থেকে বেঁচে ফিরতে পারতাম না। এদিকে জামিল কস্তুরী নামের এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সঙ্গে দেখা করতে যায়, কারণ মৃত্যুর কয়েকদিন আগে রূপসা কস্তুরীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। জামিল এই ব্যাপারে কস্তুরীকে জিজ্ঞেস করলে সে বলে, রূপসা 20 লাখ টাকা ম্যানেজ করেছিল, তাই সেটা ইনভেস্ট করার জন্যই অপশন খোঁজার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। তখন জামিল জিজ্ঞেস করে, এত টাকা সে কোথা থেকে পেল, জানতে চাননি? কস্তুরী তখন খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়, ক্লায়েন্ট কোথা থেকে টাকা পেল সেটা তো আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় সেই টাকাটা কোথায় ইনভেস্ট করা যেতে পারে। জামিল এই ব্যাপারে আরও ডিটেলস জানতে চাইলে কস্তুরী তাকে তার স্টাফ বৈশালীর ব্যাপারে জানায়, কারণ বৈশালী রূপসার প্রজেক্টটা হ্যান্ডেল করছিল। আরেকদিকে সাবিত্রী মোহরকে ফোন করে মধুর স্টেটমেন্টগুলো অর্থাৎ ওই লোনের বিষয়টা জানতে চায়। সেই সাথে এটাও জিজ্ঞেস করে যে ওই বাড়ির নিলাম যে বন্ধ হয়ে গেছে সেই ব্যাপারে মোহর কিছু জানে কিনা। মোহর তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে সে এই ব্যাপারে কিছুই জানে না, হয়তো এই ব্যাপারে মধুই ভালো বলতে পারবে। কিন্তু সাবিত্রী মধুর কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। সেটা শুনে মোহর একটু অবাক হয়। তখন সাবিত্রী তাকে জিজ্ঞেস করে, মধু যে রাজার কাছেও টাকা চেয়েছিল আর রূপসাকেও থ্রেট করেছিল সেটা আপনি জানেন? কথাগুলো শুনে মোহর যেন আকাশ থেকে পড়ে, সে এই ব্যাপারে কিছুই জানতো না। তাই সে রাগের মাথায় সাবিত্রীকে বলতে শুরু করে যে মধু অনেক রকমই অঘটন ঘটিয়েছে, নিজের ভাই বলে মোহর তাকে কিছু বলতে পারেনি, এই লোনটাও তাকে মোহরই করিয়ে দিয়েছিল, কিন্তু সে সাফ জানিয়ে দিয়েছিল এই লোন সে পরিশোধ করতে পারবে না, আর এর কোনো দায়ও সে নিতে পারবে না। সে সাবিত্রীকে মধুর ওপর অ্যাকশন নেওয়ার জন্য পুরোপুরি পারমিশন দিয়ে দেয়, কারণ মধুর কাজকর্ম সে আর সহ্য করতে পারছিল না। সাবিত্রী তখন মোহরকে অনুরোধ করে যে তাদের মধ্যে যে কথাগুলো হলো সেটা যেন সে কারো সঙ্গে শেয়ার না করে, এতে হয়তো তাদের ইনভেস্টিগেশনে সমস্যা হতে পারে। মোহরও তখন তার কথা মেনে নেয়। এরই মাঝে জামিল গিয়ে বৈশালীর সঙ্গে দেখা করে। বৈশালী তাকে জানায় যে সে ডিলের ব্যাপারে কথা বলার জন্য রূপসার বাড়িতে গিয়েছিল। জামিলের কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগে, তাই সে বৈশালীকে জিজ্ঞেস করে, অফিস রেখে তার বাড়িতে গিয়েছিলেন কেন? বৈশালী জানায় যে বেশিরভাগ ক্লায়েন্টদের সঙ্গে তারা বাড়িতে গিয়েই কথা বলে, তবে সেখানে গিয়ে ইনভেস্টমেন্টের বিষয় ছাড়া আর কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে কোনো কথা হয়নি, আর এর থেকে বেশি কিছু সে জানেও না। জামিল তখন সেখান থেকে বেরিয়ে আসে, তবে কস্তুরীর অফিসটা তার কাছে একটু সন্দেহজনক মনে হয়, তাই সে তৎক্ষণাৎ বিষয়টা সাবিত্রীকে জানায় আর বলে কস্তুরীর ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করা দরকার। তখন সাবিত্রী তার পুরনো বস মান্নাবাবুর সঙ্গে দেখা করতে বলে। লোকটা এখন রিটায়ার করেছে, কিন্তু এখনও তার কাছে পাওয়া যাবে না এমন হয়তো কোনো ইনফরমেশন নেই। এছাড়াও সে জামিলকে মোহরদের বাড়ির নিলামের বিষয়টাও খোঁজ নিতে বলে। এদিকে বাসু আর ফারুক গল্প করতে করতে অনেকটা সময় পার করে দেয়। রাতে তারা একসঙ্গে খাওয়া দাওয়াও করে। খাবার টেবিলে বসে বাসু ফারুককে জানায় মোহরদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তারা কিছুদিনের জন্য ছোট মামার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে থেকে পুষ্প 2-1টা বাড়িতে কাজও করত, কিন্তু কিছুদিন পর তার মামা তাদের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। একটা পর্যায়ে তাদের বাড়ি থেকে বেরও করে দেয়। পুষ্প তখন আর কোনো উপায় না পেয়ে মোহরের কাছে সাহায্য চাইতে গিয়েছিল, কারণ তারা যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল মোহর তখন তাকে আশ্বস্ত করেছিল যে তাদের যে কোনো সমস্যায় সে পাশে দাঁড়াবে। পুষ্প অনেক আশা নিয়ে তার কাছে গিয়েছিল, কিন্তু মোহর তাকে মাত্র 10,000 টাকা দিয়ে বিদায় করে দেয়। পুষ্পরও আর কিছুই করার ছিল না, মোহরের ওপর তার সে জোর খাটাতে পারবে না, তাই সে বাধ্য হয়ে ছেলে মেয়েকে নিয়ে একটা ছোট্ট বাড়ি ভাড়া করে থাকতে শুরু করে। সেই সাথে একটা নাইট শিফটের কাজও করে। রোজ রাতে কাজে যাওয়ার সময় পুষ্প এক সেট এক্সট্রা জামা কাপড় নিয়ে বের হতো, আর বাইরে বেরোনোর সময় ওই নতুন জামা কাপড় পরেই ফিরত।
রাতে তার ফিরতে অনেক দেরি হয়ে যেত, মাঝে মাঝে ভোরবেলায়ও ফিরত। কথাগুলো শুনে ফারুক ভীষণ অবাক হয়। সে বুঝে গিয়েছিল পুষ্পকে বাধ্য হয়ে দেহ ব্যবসায় নামতে হয়েছিল। তখন বাসুও অনেক ছোট ছিল, তাই কিছু বুঝতো না। কিন্তু এখন সেও সত্যিটা বুঝতে শিখেছে, যে কারণে এসব মেনে নিতে তার এখন খুব কষ্ট হয়। পুষ্প আজীবন লড়াই করে গেছে, স্যাক্রিফাইস করে গেছে, কিন্তু আজ যখন সে মরতে বসেছে তখন বাসুদের কিচ্ছুই করার নেই। এসব নিয়ে অনেক আফসোস করতে থাকে সে। এরই মাঝে আমরা কস্তুরীকে তন্ময়ের সঙ্গে ফোনে কথা বলতে দেখি। তাদের কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা মোহরের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছিল। আর এই পুলিশের বিষয়টা নিয়ে কস্তুরী বেশ চিন্তিত ছিল। তাই তন্ময় তাকে দ্রুত বিষয়টা মিটিয়ে ফেলতে বলে। তাহলে কি মোহরকে ফাঁসানোর জন্য তারাই রূপসাকে খুন করিয়েছে, যাতে রাজা ফেঁসে যায় আর মোহরের বদনাম হয়? নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? এদিকে বাসুরা খাওয়া দাওয়া করার পর একসঙ্গে ড্রিঙ্ক করে। তখনও তারা অনেক গল্প করছিল, কথা যেন শেষই হচ্ছিল না। ঘটনাক্রমে ফারুক একটু বেশি নেশা করে ফেলেছিল, তাই সে মোহরের অনেক গোপন কথা বলতে শুরু করে। সেই সময় এক অদ্ভুত আর ভয়ঙ্কর রহস্য ফাঁস হয় বাসুর সামনে। ফারুক জানায় আদিত্য সুইসাইড করেনি, তাকে খুন করা হয়েছিল, আর সেটা করেছিল মোহর। আদিত্য যখন বারান্দায় দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল তখন হঠাৎ মোহর পেছন থেকে গিয়ে তাকে ধাক্কা দেয়। নেশার ঘরে আদিত্য নিজেকে সামলাতে না পেরে নিচে পড়ে মারা যায়। ঘটনাক্রমে ফারুক সেটা দেখে ফেলে। তখন মোহর আর কোনো উপায় না পেয়ে তাকে 25,000 টাকা দিয়ে পুলিশের সামনে সেখানে বলি আওড়াতে বলে। একেই ফারুক একা মানুষ, অনেক বছর ধরে ওই বাড়িতে কাজ করছে, তাই চাকরিটা বাঁচানোর দায়ে সেদিন সে মোহরের কথাগুলো মেনে নিয়েছিল, আর পুলিশের সামনে তার সেখানে কথাগুলোই বলেছিল। কিন্তু মোহর এই কাজটা কেন করেছিল সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই জামিল সেই ব্যাংকে গিয়েছে যেখান থেকে মধু লোন নিয়েছিল। সেখানে গিয়ে নিলামের বিষয়টা জানতে চাইলে ব্যাংক থেকে জানানো হয় তন্ময়ের সুপারিশেই নিলামটা হোল্ড করা হয়েছে। জামিল সাথে সাথে বিষয়টা সাবিত্রীকে জানায়। তখন সাবিত্রী মধুকে আবারও ধরে এনে মারতে শুরু করে, কারণ তন্ময়ের বিষয়টা সে আগেরবার জানায়নি। মার খেয়ে এবার গল গল করে মধুর মুখ দিয়ে সব সত্যিগুলো বেরিয়ে আসে। মূলত মধু রাজা আর রূপসার বিষয়টা তন্ময়কে জানিয়েছিল, আর এই ইনফরমেশনের বদলে তন্ময় তার বাড়ির নিলামটা হোল্ড করে দিয়েছিল। এসব শুনে সাবিত্রী জামিলকে কস্তুরীর ওপর নজর রাখতে বলে। এদিকে আমরা দেখতে পাই বাসুর মায়ের শরীর ধীরে ধীরে আরো খারাপ হয়ে পড়েছে। আগে অন্তত কথা বললে রেসপন্স করত, কিন্তু এখন মাঝে মধ্যে সেটাও করছে না। ডক্টর জানায় যে তার হাতে আর বেশি দিন সময় নেই, তাই সে বাসুকে পরামর্শ দেয় যে তুমি পুতুলকে বাড়িতে আসতে বলো, যাতে শেষবার অন্তত মাকে দেখতে পারে। বলা তো যায় না কখন কি হয়ে যায়। বাসু তখন তার কথা মেনে নেয়, আর ডক্টর সেখান থেকে চলে যায়। এরই মাঝে সাবিত্রী মান্নাবাবুর সঙ্গে দেখা করতে যায়। যদিও সে জামিলকে যেতে বলেছিল, কিন্তু জামিল অন্য কাজে ব্যস্ত থাকায় সে নিজেই চলে যায়। সেখানে গিয়ে সে মান্নার কাছে কস্তুরীর ব্যাপারে জানতে চায়। মান্না তাকে জানায় যে কস্তুরীর সঙ্গে অনেক রাঘব বোয়ালদের ওঠা বসা আছে। মূলত ইন্ডিয়াতে যত ধরনের ব্ল্যাক মানি অথবা অবৈধ সম্পদ জেনারেট বা ট্রানজ্যাক্ট করা হয় তার বেশিরভাগই ক্যাশ টাকা। এখন এত টাকা নিজের কাছে রাখলে তো নিশ্চিতভাবে ইনকাম ট্যাক্সের রেট পড়বে। তাই এই রাঘব বোয়ালেরা তাদের টাকাগুলো কোনো এক এজেন্সির মাধ্যমে বিভিন্ন ইকুইটিতে ইনভেস্ট করে, যেমন মিউচুয়াল ফান্ড, ফিনান্সিয়াল অ্যাসেটস, বিভিন্ন ধরনের স্কিম অথবা অকশন কোম্পানিগুলোতে। এই জায়গাগুলোতে সাধারণত কালো টাকা লেনদেনে বিশেষ একটা ঝামেলা পোহাতে হয় না। এভাবেই টাকাগুলো বিশ্বের অন্যান্য দেশে পাচার করা হয়, আর সেখানে থাকা এজেন্টরা নিজেদের কমিশন কেটে রেখে বাকি টাকা হোয়াইট ক্যাশে কনভার্ট করে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে দেয়। এতে ওই টাকার মালিকেরাও সেফ থাকতে পারে, সেই সাথে তাদের টাকাগুলোও সেফ থাকে। এই ব্যবসায় কস্তুরী যথেষ্ট দক্ষ, তাই বড় বড় নেতা থেকে শুরু করে বিজনেসম্যানেরা নিজেদের ব্ল্যাক মানিগুলো সেফ রাখার জন্য কস্তুরীকে ভরসা করে। এই ব্যবসাটা যদিও কস্তুরীর হাজবেন্ডের ছিল, কিন্তু সে মারা যাওয়ার পর কস্তুরী ব্যবসার হাল ধরে, আর হাজবেন্ডের থেকেও বর্তমানে সে ভালোভাবে কোম্পানিটা রান করছে। অন্যদিকে মোহর গিয়ে রাজার সঙ্গে দেখা করে, আর তাকে বলে কিছুক্ষণ পর একজন ডক্টর তোমাকে চেক করতে আসবে, তুমি শুধু বলবে তোমার বুকে ব্যথা করছে। ডক্টর তখন তোমাকে হসপিটালে শিফট করে দেবে। কথাগুলো শুনে রাজা একটু অবাক হয়। তখন মোহর বলে সামনে ইলেকশন, এর মাঝে এসব কোর্ট কাচারির ঝামেলা করলে আমার সমস্যা হবে, তার থেকে ভালো তুমি 1 মাস হসপিটালেই থাকো, সবকিছু মিটে গেলে আমি তোমাকে নিয়ে যাব। মায়ের কথার উপর কথা বলার মতো সাহস ছিল না রাজার, তাই সে চুপচাপ মায়ের কথা মতো হসপিটালে ভর্তি হয়ে যায়। এদিকে সাবিত্রী গিয়ে তার বসের সঙ্গে দেখা করে কস্তুরীর বিরুদ্ধে ইনভেস্টিগেশন করার পারমিশন চায়, কিন্তু তার বস পারমিশন দিতে রাজি হয় না, কারণ কস্তুরীর সঙ্গে অনেক বড় বড় মানুষের কানেকশন আছে। তাই বিষয়টা নিয়ে বেশি ঘাটতে গেলে পুলিশদেরকে বিপদে পড়তে হবে। কি আর করার, সাবিত্রী তখন বাধ্য হয়ে তার বসের কথা মেনে নেয়। এরই মাঝে তন্ময় গিয়ে কস্তুরীর সঙ্গে দেখা করে। সেখান থেকে জানা যায় কস্তুরীর ক্লায়েন্টদের মধ্যে তন্ময়ও একজন,
সে নিজের ব্ল্যাক মানিগুলো বিভিন্ন জায়গায় কস্তুরীর মাধ্যমে ইনভেস্ট করত, আর সেই সব হিসাবগুলো একটা ডায়েরিতে লেখা থাকতো। সেটা অবশ্য কস্তুরীর কাছেই রাখা থাকতো, তবে সেটা নিয়ে তন্ময়ের কোনো মাথা ব্যথা ছিল না, কারণ সে কস্তুরীর ওপর সম্পূর্ণ ভরসা করত। সেখানে কস্তুরী তন্ময়কে জানায় যে তার বাড়ির পাশে গলিতে পুলিশ পাহারা দিচ্ছে। সেটা শুনে তন্ময় একটু টেনশনে পড়ে যায়। সে কস্তুরীকে জিজ্ঞেস করে, তুমি কি শিওর? কস্তুরী বলে, হ্যাঁ, গতকাল সারাদিন একটা লোক সেখান থেকে চায়ের দোকানে বসে চা খেয়েছিল, একটা বারের জন্যও সেখান থেকে ওঠেনি। এখন একটা মানুষের এভাবে দিন রাত চায়ের দোকানে বসে থাকাটা তো স্বাভাবিক নয়। কস্তুরী তন্ময়কে এই দিকটা একটু নজর দিতে বলে, কারণ তার একটু সন্দেহ হচ্ছিল। তন্ময় তখন বিষয়টা বুঝতে পারে আর কস্তুরীকে আশ্বস্ত করে যে সেই বিষয়টা সামলে নেবে। এদিকে আমরা দেখতে পাই ফারুক হঠাৎ মোহরের সঙ্গে দেখা করতে এসেছে। মোহর ওই বাড়ি থেকে চলে যাওয়ার পর ফারুকের সঙ্গে তার আর কখনো দেখা হয়নি, তাই আজ হঠাৎ ফারুককে দেখে মোহর বেশ অবাক হয়। ফারুক তাকে বলে, আপনি তো আমাকে বলেছিলেন আমার সব খরচ আপনি বহন করবেন, তাহলে এতদিন আপনার কোনো খোঁজ পায়নি কেন? মোহর তখন বুঝতে পারে ফারুক টাকার জন্য সেখানে এসেছে, তাই সে আলমারি থেকে 10,000 টাকা বের করে ফারুককে দিতে চায়। কিন্তু ফারুক তখন 10,000 টাকার বদলে 10 লাখ টাকা ডিমান্ড করে। কথাটা মোহর হেসে উড়িয়ে দেয়। 10 লাখ টাকা কি হাতের মোয়া নাকি? সেটা দেখে ফারুক বলে, আপনি যদি আমাকে 10 লাখ টাকা না দেন তাহলে আমি আদিত্যর মৃত্যুর রহস্যটা সবাইকে জানিয়ে দেব। কথাটা শুনে মোহর এবার বেশ ঘাবড়ে যায়। সে ফারুককে বোঝানোর চেষ্টা করে যে তার কাছে এখন এত টাকা নেই, কিন্তু ফারুক খুব ভালো করেই জানতো পলিটিক্সে এসে মোহর অনেক টাকা কামিয়েছে। তাই সে বলে, একবার ভেবে দেখুন, এই কথাটা 5 কান হলে আপনার ক্যারিয়ারের কি হবে? বিধানসভায় গদি পাওয়া তো দূরের কথা, এখন যেটা আছে সেটাও হাতছাড়া হবে। সেই হিসেবে 10 লাখ টাকা আমি খুব কমই চেয়েছি। মোহর তখন নীরব হয়ে যায় আর ফারুকও সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পর মোহর অতীতের কথাগুলো ভাবতে শুরু করে। আসলে আদিত্যর সঙ্গে পুষ্পর একটা বাজে সম্পর্ক ছিল, তারা সুযোগ পেলেই একসঙ্গে থাকতো। যদিও এতে পুষ্পর সম্মতি ছিল না, কিন্তু সে ভয় পেত যে আদিত্যর সঙ্গে ঝামেলা হলে তাকেই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে, আর তার তো কোথাও যাওয়ারও জায়গা ছিল না, যে কারণে সে সবকিছু মুখ বুঝে সহ্য করে নিত। একদিন পুতুলের সামনেও তারা ধরা পড়ে গিয়েছিল, কিন্তু সে যেহেতু অনেক ছোট ছিল তাই পুষ্প বিষয়টা চেপে যায়। মোহর এই বিষয়টা জানতো। সে আদিত্যকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টাও করেছে, কিন্তু লাভ হয়নি। আদিত্য উল্টো তাকেই কথা শুনিয়ে দিয়েছে। সব মিলিয়ে আদিত্য মোহরের জীবনটা একেবারে বিষিয়ে দিয়েছিল। এরপর একদিন আদিত্য তার সব সীমা পার করে ফেলে। নেশার ঘরে একদিন সে পুতুলের গায়েও হাত দেওয়ার চেষ্টা করে। পুতুল তাকে সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু বাচ্চা মানুষ, ওই পাহাড়ের মতো লোকটার সঙ্গে সে পেরে উঠছিল না। এমন সময় সেখানে পুষ্প চলে আসে। সে আদিত্যকে পুতুলের সঙ্গে জোর জবরদস্তি করতে দেখে ভীষণ ক্ষেপে যায়। সে রাগের মাথায় বলে ওঠে, আমার মেয়ের দিকে হাত বাড়ালে তোমার হাত আমি ভেঙে দেব। এটা শুনে আদিত্য রাগের মাথায় পুষ্পর গালে চড় মেরে দেয়। মোহর বিষয়টা জানতে পেরে ভীষণ চিন্তায় পড়ে যায়। পুতুল মাত্র 13 বছরের একটা মেয়ে, এটা নিয়ে যদি থানা পুলিশ করা হয় তাহলে তাদের রেপুটেশন ধুলোয় মিশে যাবে। আর মোহর যে রাজনীতিতে যাওয়ার চেষ্টা করছিল সেটা আর কোনো দিনও হবে না। তাই সে পুষ্পকে আলাদাভাবে ডেকে ঠান্ডা মাথায় তাকে থ্রেট দেয় যে এমনিতেই তার স্বামী নেই, তার ওপর আবার এই বিষয়টা জানাজানি হলে মানুষের সামনে সে মুখ দেখাতে পারবে না, আর থানা পুলিশ করতে গেলে সেখানে অনেক টাকা আর পাওয়ারের দরকার পড়বে। পুষ্পকে সেগুলো সামলাতে পারবে? এসব শুনে পুষ্পও একদম নীরব হয়ে যায়। তখন মোহর তার হাতে মাত্র 10,000 টাকা ধরিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তবে তাকে আশ্বস্ত করে যে এরপর থেকে পুষ্পর পরিবারের যাবতীয় দায়িত্ব সে নেবে। সে পুষ্পকে আরও টাকা দেবে। পুষ্প গরিব মানুষ, তাই এত বড় মানুষের সঙ্গে লড়াই করার শক্তিটা তার ছিল না, যে কারণে অনিচ্ছা সত্ত্বেও তাকে সব কিছু মেনে নিতে হয়। মোহরও আর আদিত্যর অত্যাচার সহ্য করতে পারছিল না। এদিকে রাজাও ধীরে ধীরে তার বাবার সত্যিটা জানতে শুরু করেছিল। একটা পর্যায়ে মোহর রাগের মাথায় আদিত্যকে বারান্দা থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। পুতুলের সাথে ঘটা ওই ঘটনাতে রাজাও ভীষণ কষ্ট পেয়েছিল, কারণ ছোটবেলা থেকে রাজা এবং পুতুল একসঙ্গে বড় হয়েছে। সে পুতুলকে অনেক ভালোবাসতো, কিন্তু অনেক ছোট ছিল বিধায় ভালোবাসাটা বোঝার বা প্রকাশ করার মতো সুযোগ হয়নি তার। পুতুলরা যেদিন বাড়ি ছেড়ে চলে যায় সেদিন পুতুল রাজার দেওয়া বইগুলো ফেরত দিয়ে যায়। রাজা সেটা দেখে একটু কষ্ট পায়। সে পুতুলকে বলে, এগুলো তো আমার পুরনো বই, আমি তোমাকে পড়তে দিয়েছিলাম, ফেরত দেওয়া লাগবে না। কিন্তু পুতুল বইগুলো নিতে রাজি হয় না, কারণ ওই বাড়িটা ছাড়ার পর তাদের সঙ্গে কি কি ঘটবে আর আদৌ সে পড়াশোনা করতে পারবে কিনা সেটা তার জানা ছিল না। রাজা তখন পুতুলকে বলে, তোমরা যেখানেই যাও না কেন আমাকে ফোন করে একবার জানিও, না হলে তো আমি তোমাদের কোনোদিন খুঁজেই পাবো না। সেটা শুনে পুতুল একটু রাগের স্বরে বলে, তোমাদের বাড়িতে ফোন করে কি করব? ফোনটা রিসিভ করবে তো তোমার বাবা, তার সাথে কথা বলার কোনো রুচি নেই আমার। সেটা শুনে রাজা মাথাটা নিচু করে ফেলে। এমন সময় হঠাৎ সে দেখতে পায় পুতুলের হাতটা কাটা। আসলে আদিত্য যেদিন তার সঙ্গে জোর জবরদস্তি করেছিল
সেই রাতে পুতুল রাগের মাথায় নিজের হাত কেটে ফেলেছিল। সে কোনোভাবেই বিষয়টা মেনে নিতে পারছিল না। সেটা বুঝতে পেরে রাজার মন ভেঙে যায়, কিন্তু তারও তো কিছুই করার ছিল না। তখন পুতুল বলে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি সবসময় ভালো ছেলে হয়েই থেকো। এই কথা বলে মনের এক রাশ কষ্ট নিয়ে সে রাজাদের বাড়ি থেকে চলে যায়। এদিকে দেখা যায় ফারুক মোহরের সঙ্গে হওয়া কথাগুলো ফোনে রেকর্ড করে নিয়েছিল, আর সেগুলো বসে বসে শুনছিল। মূলত মোহরের কাছে যাওয়া, তাকে ব্ল্যাকমেল করার আইডিয়াটা তাকে দিয়েছিল বাসু। ছোটবেলায় বুঝতে না পারলেও এখন সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে মোহর তাদের পরিবারের সঙ্গে কি কি অন্যায় করেছে। আর সেদিন ফারুকের কাছ থেকে আদিত্যর ব্যাপারটা জানার পর তার মাথায় একটা প্ল্যান আসে। সে মোহরকে একটু শায়েস্তা করতে চাচ্ছিল। ওদিকে রূপসার বিল্ডিং এর লোকেরা সেফ থাকার জন্য বিল্ডিং এ সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছিল। এমন সময় সেখানে একজন ডেলিভারি ম্যান আসে। তাকে দেখে সেখানে থাকা এক বয়স্ক লোকের হঠাৎ মনে পড়ে রূপসার মার্ডারের দিনে একজন ডেলিভারি ম্যান এসেছিল। তবে সে রূপসার ফ্ল্যাটের ব্যাপারে নয়, বরং ওই বিল্ডিং এরই আর একজন ভাড়াটিয়া চ্যাটার্জি বাবুর ফ্ল্যাটের ব্যাপারে জিজ্ঞেস করেছিল। বয়স্ক লোকটা ফ্ল্যাটের অ্যাড্রেস বলে দিলে ডেলিভারি ম্যান সোজা সেখানেই চলে যায়। কথাটা শুনে চ্যাটার্জি বাবু একটু অবাক হয়, কারণ সেদিন তার বাড়িতে কোনো পার্সেল ডেলিভার করা হয়নি। আরও মজার বিষয় হচ্ছে তারা তো কিছু অর্ডারই করেনি, তাহলে পার্সেল আসবে কোথা থেকে? পরদিন রূপসার মার্ডার কেসের সাথে জড়িত লোকদেরকে থানায় ডেকে পাঠানো হয় রিইনভেস্টিগেট করার জন্য। সেখানে মল্লিকাকে দেখে সুমন থমকে যায়। তার কাছে মল্লিকাকে কেন যেন চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু ঠিক মনে করতে পারছিল না। তাই সে পুলিশকে কিছুই জানায় না। এরপর মল্লিকা গিয়ে হসপিটালে রাজার সঙ্গে দেখা করে, আর তাকে জানায় যে সে প্রেগন্যান্ট। কথাটা শুনে রাজা ভীষণ অবাক হয়, সেই সাথে অনেক ইমোশনালও হয়ে পড়ে। সে মল্লিকার কাছে ক্ষমা চায় আর নতুন করে সবকিছু শুরু করার জন্য তার কাছে একটা সুযোগ চায়। তবে মল্লিকা তার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরই মাঝে চ্যাটার্জি বাবু আর সেই বয়স্ক লোকটা থানায় গিয়ে জানায় যে তারা রূপসার মার্ডারের দিন একজন ডেলিভারি ম্যানকে দেখেছিল, তবে তারা কিছুই অর্ডার করেনি। সেটা শুনে জামিল একটু টেনশনে পড়ে যায়। সে ওই ডেলিভারি ম্যানের ডিটেলস জিজ্ঞেস করলে তারা জানায় সেটা একটা মেয়ে ছিল। তার গায়ে একটা ফেমাস ডেলিভারি কোম্পানির ইউনিফর্মও ছিল, আর তার মুখে মাস্ক পরা ছিল, আর সেই সাথে চোখে সানগ্লাসও পরা ছিল। সেটা শুনে এবার জামিলের মনে সন্দেহ তৈরি হয়, কারণ ডেলিভারি করতে এসে সানগ্লাস পরাটা একটু অস্বাভাবিক না? এরপর সে ওই ডেলিভারি কোম্পানির অফিসে ফোন করে এই ব্যাপারে ইনকোয়ারি করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে তারা জানায় ওই এরিয়াতে তাদের কোনো মেয়ে এমপ্লয়ি নেই। সেটা শুনে জামিলের সন্দেহ আরও গাঢ় হয়, কিন্তু মেয়েটা তাহলে কে? সেটাই এখন পুলিশের নতুন চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এরই মাঝে সাবিত্রীর বস তাকে ডেকে অনেক বকাঝকা করে, কারণ সে বসের পারমিশন না নিয়েই কস্তুরীর বাড়ির সামনে পাহারা বসিয়েছিল। সাবিত্রী তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তো কোনোভাবে কস্তুরীকে হ্যারেস করেনি, তাহলে সমস্যা কোথায়? কিন্তু তার বস তার কথায় পাত্তা দেয় না, কারণ এই বিষয়টার কারণে তার উপর অনেক প্রেশার আসছিল, আর তারও আসলে কিছু করার ছিল না। বিষয়টা সামাল দেওয়ার জন্য সে হায়ার অথরিটিকে জানায় যে কেসটা সে অন্য একজন এসআইকে হ্যান্ডওভার করে দেবে। এটা শুনে সাবিত্রীর মন ভেঙে যায়, কিন্তু তার কাছেও আর কোনো উপায় ছিল না। ঘটনাক্রমে যে এসআইকে কেসটা হ্যান্ডওভার করার কথাবার্তা চলছিল সে একটা জরুরি কাজে শহরের বাইরে ছিল, 2 দিন পর ফিরবে। তাই বস সাবিত্রীকে বলে, অফিসিয়ালি আগামীকাল পর্যন্ত কেসটা তোমার হাতেই থাকবে। পরশু ওই এসআই আসলে তুমি তাকে কেসটা বুঝিয়ে দিবে, আর এই সময়ের মধ্যে এমন কিছুই করবে না যাতে সবাইকে বিপদে পড়তে হয়। সাবিত্রী তখন মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে আর জামিল কথা বলছিল। তখন জামিল বলে, আমি ডেলিভারি কোম্পানিতে খোঁজ নিয়ে দেখেছি, তাদের কোনো মেয়ে এমপ্লয় নেই ওই এরিয়াতে। আমার মনে হয় কাজটা বৈশালীর হতে পারে, কারণ মৃত্যুর 4 দিন আগে বৈশালী রূপসার বাড়িতে দেখা করতে গিয়েছিল। আমাদের এখন বৈশালীকে খুঁজে বের করতে হবে। জামিল তখন বৈশালীর ব্যাপারে টুকটাক খোঁজও নিয়েছিল। সে বর্তমানে একটা হোস্টেলে থাকে। সেখানে গিয়ে খোঁজ নিলে বৈশালীর বন্ধুরা জানায় যে সে পাহাড়ে ঘুরতে গেছে, 2-3 দিনের মধ্যেই ফিরে আসবে। সাবিত্রী তখন চুপচাপ তার কথা শুনতে থাকে, কোনো উত্তর দেয় না। সেটা দেখে জামিল বলে, কি হয়েছে ম্যাডাম, কোনো সমস্যা? সাবিত্রী তখন মন খারাপ করে বলে তাকে পরশু এই কেসটা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেটা শুনে জামিল একদম হতাশ হয়ে পড়ে। তারা প্রায়ই কেসটা সলভ করেই ফেলেছিল, এমন অবস্থায় তাদেরকে পিছপা হতে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। সে বলে, আগামীকাল পর্যন্ত তো কেসটা আমাদের হাতেই আছে, এর মধ্যে যদি কস্তুরীকে পাকড়াও করা যায় তাহলে সব তথ্য বেরিয়ে আসবে, তখন পরশুদিন আর ইনভেস্টিগেশন করার কিছু থাকবেই না। তার কথা শুনে সাবিত্রীরও টনক নড়ে। সে জানতো যে এটা অনেক রিস্ক আছে, হয়তো এতে তার চাকরিটাও হারাতে হবে। তবে সে একবার শেষ চেষ্টা করার জন্য জামিলকে নিয়ে কস্তুরীর অফিসে হানা দেয়। কস্তুরী ভাবতেও পারেনি যে সাবিত্রীর এমন হুট করে তার অফিসে চলে আসবে। সে কিছু বলার বা করার আগেই সাবিত্রী তাকে গিয়ে মারতে শুরু করে।
ওদিকে কস্তুরীর অ্যাসিস্ট্যান্ট যখন ফোন করে সাহায্য চাইতে যায় তখন জামিল গিয়ে তাকেও মারধর করে ফোনটা কেড়ে নেয়। এরপর সে ভেতরে গিয়ে কস্তুরীর ডকুমেন্টগুলো চেক করতে শুরু করে। এদিকে সাবিত্রীর মার খেয়ে কস্তুরীও গলগল করে সব সত্যিটা বলতে শুরু করে। আসলে মধুর কাছ থেকে রাজা এবং রূপসার ব্যাপারে জানতে পেরে তারা রূপসার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল। মোহরকে ব্ল্যাকমেল করার জন্য তারা ওই ছবি আর কনভারসেশনের হিস্ট্রিগুলো কিনতে চাইছিল। তখন সাবিত্রী জিজ্ঞেস করে, তারা বলতে কাদের কথা বলছো? কস্তুরী উত্তর দেয়, আমি আর তন্ময়। কস্তুরী এটাও জানায় যে তাদের পক্ষ থেকে বৈশালী রূপসার সঙ্গে ডিল করতে গিয়েছিল, আর এই জন্য তারা রূপসাকে অনেক টাকার অফার করে। কিন্তু রূপসা রাজি হয় না, কারণ সে অলরেডি রাজার কাছ থেকে টাকা চেয়েই বসেছিল। হয়তো রাজা টাকা দিতে রাজি না হলে রূপসা ওই ডকুমেন্টগুলো কস্তুরীকেই দিয়ে দিত, তবে তার আগেই রাজা টাকাগুলো দিতে রাজি হয়ে যায়। এদিকে কস্তুরীরা এই ব্যাপারে কোনো কিছু ভেবে ওঠার আগেই রূপসার খুন হওয়ার বিষয়টা জানতে পারে। অর্থাৎ কস্তুরীরাও রূপসার খুন করেনি। তাহলে কে করলো? বৈশালী। কিন্তু কেন? এসব নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ করে সাবিত্রীকে জামিল জানায় যে সে তন্ময়ের ব্ল্যাক মানির ফর্দ অর্থাৎ সেই ডায়েরিটা খুঁজে পেয়েছে। সে ডায়েরিটা সাবিত্রীর হাতে দিতে গেলে কস্তুরী সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। সে সাবিত্রীকে হুমকি দেওয়ার চেষ্টা করে যে সে একটা ফোন করলেই সাবিত্রীর ক্যারিয়ার শেষ হয়ে যাবে, কিন্তু সাবিত্রী তার কথায় পাত্তা দেয় না। সে বলে, বড়জোর কি হবে, সাসপেন্ড করে দেবে? সেটা জেনেই আমি এখানে এসেছি। এমনিতেই আমার পরিবার পুলিশের চাকরিটা পছন্দ করে না, কারণ আমি তাদের সময় দিতে পারি না। চাকরি চলে গেলে উল্টো আমারই ভালো হবে। এমন সময় সুমন সাবিত্রীকে ফোন করে বলে যে সে একবার মল্লিকাকে দেখেছিল, কিন্তু থানায় হঠাৎ করে দেখে এসে চিনতে পারেনি। সাবিত্রী যেহেতু তখন কস্তুরীকে নিয়ে ব্যস্ত ছিল, তাই সে সুমনকে বলে সে রাতে ফ্রি হয়ে তাকে ফোন করবে। এরপর কস্তুরী তাকে সাফ সাফ জানিয়ে দেয় ওই ডায়েরিটা এখন থেকে তার কাছেই থাকবে, তবে সে কাউকে বিষয়টা জানাবে না। আর কস্তুরীরা যাকে ফোন করে সাবিত্রীকে এই কেস থেকে সরাতে বলেছিল, কস্তুরী যেন তাকে আবারও ফোন করে সাবিত্রীকে এই কেসে বহাল রাখতে বলে, না হলে এই ডায়েরি মিডিয়ার সামনে ফাঁস হয়ে যাবে। এই হুমকি দিয়ে সাবিত্রীরা সেখান থেকে চলে যায়। পরদিন বাসু আবারও ফারুকের সঙ্গে দেখা করে। তখন ফারুক মোহরের ওই রেকর্ডিংটা তাকে দিয়ে দেয়। সেখান থেকে বাড়ি ফেরার পথে একটা গাড়ির সঙ্গে হঠাৎ ফারুকের অ্যাক্সিডেন্ট হয়, আর ফারুক সেখানেই মারা যায়। এদিকে সাবিত্রী সুমনকে ফোন করে। তখন সুমন তাকে জানায় যে সে একদিন রূপসার সঙ্গে মল্লিকাকে রাস্তায় কথা বলতে দেখেছিল, তারা অনেক হাসাহাসি করছিল। আর এই ঘটনাটা সে রূপসার মার্ডারের 15 থেকে 20 দিন আগেই দেখেছে। সেটা শুনে সাবিত্রীর মনে একটু খটকা লাগে, কারণ মল্লিকার স্টেটমেন্টে জানিয়েছিল যে গত 3 মাসের মধ্যে তাদের দেখাই হয়নি। তখন সাবিত্রী বিষয়টা কনফার্ম হওয়ার জন্য মল্লিকাকে ফোন করে। তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে মল্লিকা বলে, হ্যাঁ, আমাদের ক্যাজুয়ালি একবার দেখা হয়েছিল রাস্তায়, হয়তো বিভিন্ন প্রেশারের কারণে আমি বলতে ভুলে গেছি। কেন যেন সাবিত্রীর সেটা বিশ্বাস হচ্ছিল না, তাই সে পরদিন জামিলকে মল্লিকার অফিসে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে মল্লিকার পার্সোনাল ডকুমেন্টগুলো দেখতে চাইলে সেখানকার একজন এমপ্লয় আড়ালে গিয়ে মল্লিকাকে ফোন করে বিষয়টা জানায়। তখন মল্লিকা স্বাভাবিকভাবেই তাকে বলে দেয় পুলিশ হয়তো স্টেটমেন্ট রিচেক করতে গেছে। তখন লোকটা ফাইল এনে জামিলকে দিয়ে দেয়। তবে বিষয়টা জানার পর মল্লিকার চোখে মুখে এক অদ্ভুত চিন্তার ছাপ ভেসে ওঠে। তো জামিল মল্লিকার ডকুমেন্টগুলো চেক করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস পায়। সে দেখতে পায় সেখানে মল্লিকার নাম পরিবর্তনের একটা এফিডেভিট আছে, যেখানে তার আগের নাম দেওয়া আছে পুতুল, আর সেখানে ফ্যামিলি মেম্বার হিসেবে বাসুর ডকুমেন্ট দেওয়া ছিল। এরই মাঝে বাসুর ফোনে তার বোনের কল আসে। পুতুল তার মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে শুরু করে, আর তখন আমরা জানতে পারি মল্লিকাই হচ্ছে পুতুল। মায়ের সঙ্গে কথা শেষ করে মল্লিকা বাসুকে বলে, আমি একটা নাম্বার পাঠাচ্ছি, সেটাতে ফারুকের ওই রেকর্ডিংটা পাঠিয়ে দাও, আর যদি পুলিশ তোমার কাছে এই ব্যাপারে কোনো কথা বলতে আসে তাহলে তাদেরকে সব সত্যিটা জানিয়ে দেবে। তার কথা শুনে বাসুও অবাক হয়ে যায়, কিন্তু কোনো রিয়াক্ট করে না। সে বোনের কথা মতো ওই নাম্বারের রেকর্ডিংটা পাঠিয়ে দেয়। নাম্বারটা ছিল সাবিত্রীর। এদিকে জামিলের কাছ থেকে সাবিত্রী পুতুল আর বাসুর ব্যাপারে জানতে পেরে তৎক্ষণাৎ রওনা হয়ে যায় বাসুর সঙ্গে দেখা করতে। আর মল্লিকার বাড়ির নিচে এক্সট্রা পুলিশ ফোর্সও লাগিয়ে দেওয়া হয়। বাসুদের বাড়িতে যাওয়ার পথে সাবিত্রীর কাছে সেই রেকর্ডিংটা আসে। সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে এটা ফারুক আর মোহরের রেকর্ডিংটা শুনে সাবিত্রীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এদিকে মল্লিকা অর্থাৎ পুতুল বাড়ি থেকে বের হতে না পেরে কাঁদতে শুরু করে। তখন তার পুরনো কথাগুলো মনে পড়তে থাকে। রূপসার মার্ডারের দিন সেই ডেলিভারি ম্যান সেজে রূপসাদের বাড়িতে গিয়েছিল। সে বলেছিল, রাজা আসার আগে তোমাকে একটু মোরাল সাপোর্ট দিতে আসলাম। সেখান থেকে বোঝা যায় রাজাকে ফাঁসানোর প্ল্যানটা শুধুমাত্র রূপসার নয়, তাদের দুজনের। সেখানে রূপসাকে কথার জালে ফাঁসিয়ে পুতুল সুযোগ বুঝে একটা তার দিয়ে রূপসার গলা পেঁচিয়ে ধরে আর তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে সাবিত্রী পৌঁছে যায় বাসুর বাড়িতে। তখন বাসু সবকিছুই সাবিত্রীকে খুলে বলে। সে বলে ওই 10 লাখ টাকা ফারুক কাকার ন্যায্য পাওনা ছিল। এত বছর পলিটিক্স করে মোহর অনেক টাকা কামিয়েছে, আর আজ পর্যন্ত ফারুককে মিথ্যে কথা বলতে বাধ্য করেছে।
তার বদলে এতটুকু টাকা তো সে ডিমান্ড করতেই পারে। তবে এই টাকা শুধু ফারুকেরই ছিল, আমরা কেউ এটাতে কোনো ভাগ বসাতাম না। কিন্তু কাল রাত থেকে ফারুকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন সাবিত্রী বলে, তোমার বোন রূপসার মার্ডারের সময় সেখানেই ছিল, হয়তো মার্ডারটা সেই করেছে। কিন্তু বাসু সেটা বিশ্বাস করে না, কারণ সেও জানতো যে পুতুল ওই সময় শপিং মলে ছিল। ওয়েট, এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সাবিত্রীকে কিন্তু আবারও এই কেসে বহাল করা হয়েছিল, যে কারণে সে এত রিল্যাক্সে কাজটা করতে পারছে। তো তার এমন সাহস দেখে তার বস অবাক হয়ে যায়, সেই সাথে বেশ খুশিও হয়। যাই হোক, সাবিত্রীরা আবারও সেই মলের সিসিটিভি ফুটেজ চেক করে। তখন একটা অদ্ভুত বিষয় চোখে পড়ে সাবিত্রীর। সে লক্ষ্য করে পুতুল শপিং মলের মধ্য দিয়েই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কিছু কিনছে না। এরপর সুযোগ বুঝে সে ওয়াশরুমে ঢুকে ডেলিভারি কোম্পানির ইউনিফর্ম পরে বেরিয়ে আসে। আর তার কিছুক্ষণ পর আবার সে মলে ফিরে গিয়ে রেগুলার জামা কাপড় পরে সেখান থেকে বেরিয়ে আসে। সাবিত্রী বুঝে গিয়েছিল তারা খুনিকে পেয়ে গেছে, তাই দ্রুত পুতুলের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যাওয়ার পথে হঠাৎ পুতুলের একটা ভয়েস মেসেজ আসে তার কাছে। সেখানে পুতুল বলে, আমি জানি আপনারা আমার কাছেই আসছেন, তবে তার আগে আমার প্রশ্নের উত্তরগুলো আমি পরিষ্কার করে দিয়ে যেতে চাই। সে বলতে শুরু করে যে সে প্রতিশোধ নেওয়ার জন্যই রাজাকে বিয়ে করেছিল, কিন্তু রূপসার বিষয়টা নিতান্তই কাকতালীয়। তবে এতে তার অনেক উপকার হয়েছে। সে রূপসাকে টাকার লোভ দেখিয়ে রাজাকে ফাঁসাতে বলে। এরপর থেকে যা কিছু হয়েছে সেগুলো তাদের দুজনের প্ল্যান অনুযায়ী হয়েছে। আর পুলিশ তাদের দুজনের কনভারসেশনের ব্যাপারে জানতে পারেনি, কারণ প্ল্যানিংয়ের শুরুতেই তারা দুজন দুটো নতুন মোবাইল ব্যবহার করছিল। আর রূপসাকে মেরে ফেলার পর পুতুল রূপসার কাছে থাকা সেই সেকেন্ড ফোনটা নিয়ে চলে যায়, আর ওই দুটো ফোনই পাশের একটা খালের ভেতর ফেলে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, সবকিছু যদি প্রতিশোধের কারণে হয়ে থাকে, তাহলে পুতুল প্রেগনেন্ট হলো কিভাবে? আসলে সেদিন নেশার ঘোরে রাজা বারবার পুতুলের নাম নিচ্ছিল। সেটা শুনেই পুতুল বুঝে যায় রাজা তাকে সত্যিই ভালোবাসেন। তখন সে অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর ঘটনাক্রমে তারা দুজন খুব কাছাকাছি চলে আসে। শেষমেশ পুতুল সাবিত্রীকে রিকোয়েস্ট করে যে তার এই সত্যিগুলো যেন তার মাকে জানানো না হয়, আর এই কেসে যেন বাসুকে টানা না হয়, কারণ সে সবকিছু জানতো না। রেকর্ডিংটা শুনতে শুনতে সাবিত্রীর গাড়িটা পুতুলের অ্যাপার্টমেন্টের সামনে এসে পৌঁছায়, আর ঠিক সেই সময় পুতুল ওপর থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। সাবিত্রীর তখন আর কিছুই করার ছিল না, পুতুল তৎক্ষণাৎ মারা গিয়েছিল। এরপর সে রাজাকে গিয়ে বিষয়টা জানায়। রাজা যখন জানতে পারে যে সে এতদিন সেই মানুষটার সাথেই ছিল যাকে সে ছোটবেলা থেকে ভালোবেসেছে, কিন্তু তাকে চিনতে পারেনি, তখন কষ্টে তার বুকটা ফেটে যায়। এরপর মোহর রাজার সঙ্গে দেখা করতে আসলে রাজা তার মাকে এই সব কিছুর জন্য দোষারোপ করতে থাকে। মোহর তখন নিজের স্বার্থটা চাপিয়ে দেওয়ার জন্য রাজাকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে নিজেদেরকে বাঁচানোর জন্যই এসব করেছিল। এমন সময় সেখানে সাবিত্রী চলে আসে। তখন মোহর তাকে জিজ্ঞেস করে, রাজাকে কখন ছাড়া হবে? সাবিত্রী বলে, রাজাকে ছাড়া হবে কিনা সেটা আপনার একটা ডিসিশনের উপর নির্ভর করছে। তার কথা শুনে মোহর একটু অবাক হয়। তখন সাবিত্রী জানায় যে তার কাছে ফারুক এবং তার রেকর্ডিং আছে, যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে মোহর আদিত্যকে খুন করেছে। কিন্তু মোহর তখনও বিষয়টা অস্বীকার করার চেষ্টা করে। তখন সাবিত্রী খুব স্পষ্টভাবে তাকে বুঝিয়ে দেয় যে মোহর যা যা করেছে তার সবকিছুই সাবিত্রী জানে। আরও একটা বিষয় হচ্ছে, ফারুকের খুনটাও মোহরই করেছিল, আর সেটা মৃত্যুর আগে পুতুল কনফার্ম করে গিয়েছে। এখন যদি সাবিত্রী রাজাকে নির্দোষ প্রমাণ করার জন্য পুতুলের রেকর্ডিংটা জমা দেয়, তাহলে ফারুকের মৃত্যুটা কনফার্ম করার জন্য তাকে মোহরের রেকর্ডিংটা জমা দিতে হবে। অর্থাৎ এই কেসে হয়তো মায়ের সাজা হবে, নয়তো ছেলের। তাই সে ডিসিশনটা মোহরের উপর ছেড়ে দিয়েই সেখান থেকে চলে যায়। এত বছরেও রাজা জানতে পারেনি যে তার মাই তার বাবাকে খুন করেছে, আর সেই সাথে তার পছন্দের ফারুক কাকাকেও। এসব জানতে পেরে রাজা হতবাক হয়ে যায়। মোহর তখনও রাজাকে এটাই বোঝানোর চেষ্টা করে যে সে এই কাজগুলো সবাইকে বাঁচানোর জন্য করেছে, আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। তবে মোহর কি ডিসিশন নিয়েছিল সেটা কিন্তু এখনো জানা যায়নি। হয়তো এর দ্বিতীয় সিজন আসতে পারে, যেখানে আমরা মোহরের পরিণতি সম্পর্কে জানতে পারবো। শেষ দিকে সে আমার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, চোখের সামনে কিন্তু দৃষ্টির আড়ালে। পুতুল সবসময় কিন্তু পুলিশের চোখের সামনেই ছিল, কিন্তু মেয়েটা এতই বুদ্ধিমতী ছিল যে একটা বারের জন্য পুলিশ তার উপর সন্দেহ করার সুযোগ পায়নি। সবকিছু মিলিয়ে গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।